গোটা সংবিধানটাকে আমরা অস্বীকার করি নাই, আবার সংবিধানের ভিতরে সবকিছুর সমাধানও আমরা খুঁজে পাই নাই। এমন অনেকগুলো বিষয় আমাদেরকে সমাধান করতে হয়েছে যার উল্লেখ এই সংবিধানের মধ্যে ছিল না, যেটা আমরা আসলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায় যে প্রকাশ ঘটেছিল 5 আগস্টের মধ্য দিয়ে, তার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে সেই সমাধানটা খুঁজতে হয়েছিল। এটা আপনারা জানেন যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেই জনগণের যে সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায় সেখান থেকেই কিন্তু সেই ক্ষমতাটা এসেছিল, সেভাবেই কিন্তু সেই জিনিসগুলো পরিচালিত হয়েছিল। এবং আমরা যখন ঐকমত্য কমিশনে আমরা বসলাম, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাবরই আমরা গণপরিষদের কথা আমরা বলে এসেছিলাম, কারণ গণপরিষদের মধ্যে একেবারেই গাঠনিক একটা ক্ষমতা থাকে এবং সেই গাঠনিক ক্ষমতার মধ্য দিয়ে নতুন করে একটা সংবিধান প্রণয়ন করা যায়। সেখানে নতুন করে সংবিধানের মূলনীতিগুলো এবং সংবিধানের যে কাঠামো, সংবিধানের ভেতরকার যে বিষয়গুলো থাকে, বেসিক স্ট্রাকচার, সেই বিষয়গুলো সেখানে নির্ধারিত হয়। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটের কারণে ঐকমত্য কমিশনে এক ধরনের পরিবেশ তৈরি হলো। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণপরিষদের কথা জানালাম, অপরদিকে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন ভাই বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন সংসদের মধ্যেই সব কিছুর সুরাহার কথা তিনি বলছিলেন। তো বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল সংসদের ভিতরেই সব কিছুর সুরাহার কথা, আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বলছিলাম গণপরিষদের মধ্যে সব কিছু সুরাহা হওয়ার কথা। এই দুইটা জিনিসের মাঝখানে একটা জিনিস এসে দাঁড়িয়ে গেল, যে বিষয়টাতে ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে 5টির উপরে যে বৈঠক হয়েছিল 30টি রাজনৈতিক দলের মধ্যে, সেখানে একটা সমাধানে আসা গেল যে আমরা আসলে গণপরিষদের মধ্য দিয়েও নয়, আমরা সংসদের মধ্য দিয়েও নয়, আমরা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলোর আমরা একটা সুরাহা। কেন এই প্রশ্নটা তখন নিয়ে আসা হলো, সে প্রেক্ষাপটে যদি আমরা একটুখানি যাই তাহলে আমরা দেখব যে আমরা আসলে জুলাই সনদের মধ্য দিয়ে আমরা সংবিধানের মৌলিক জায়গা আমরা পরিবর্তন আমরা চেয়েছি, যেগুলো আসলে সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভবপর নয়। যেমন আমরা বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে, যেটা আসলে বাংলাদেশের 72-এর যে সংবিধান তার মূলনীতির সঙ্গে, তার যে বেসিক স্ট্রাকচার তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। আমরা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট নিয়ে যাওয়ার কথা আমরা বলেছি, কিন্তু যেটা আসলে 8ম যে সংশোধনী মামলা তার মধ্য দিয়েই বলা হয়েছে যে এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং সেটাকে অসাংবিধানিক হিসেবে কিন্তু তখন এটাকে সাব্যস্ত করা হয়েছে। আমরা উচ্চকক্ষের কথা বলেছি, যেটা আমাদের সংবিধানের একেবারেই নতুন একটা আইডিয়া, যেটা এই সংবিধানের মধ্যে কোথাও 72-এর সংবিধানে এটার কোনো উল্লেখ কিন্তু সেখানে নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নতুন ফর্মুলার কথা আমরা বলেছি, আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগের জন্য আমরা আলাদা বডি করা হবে, সে কথাগুলো আমরা বলেছি, যে বিষয়গুলো আসলে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন, যেই মৌলিক পরিবর্তনগুলো কোনো সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভবপর নয়। আমাদের মধ্যে ঐকমত্য কমিশনের দীর্ঘদিন ব্যাপী এই আলাপ আলোচনাগুলো হয়েছে যে যদি আমরা কোনো সংশোধনের মাধ্যমেই এটাকে নিয়ে আসি তাহলে এটা কোর্টে চ্যালেঞ্জড হবে, এবং কোর্টে চ্যালেঞ্জড হলে পরে এই যে আমরা পরিবর্তনগুলোর কথা আমরা বললাম সেই পরিবর্তনগুলোকে আর টেকসই করা সম্ভবপর হবে না। সেই জায়গা থেকেই কিন্তু এই সংশোধনী না, সংস্কারের আলাপটা কিন্তু সেখান থেকে এসেছে। যে বিষয়টা এখন যারা সরকারি দলে আছেন, এখানে অনেকেই আছেন যারা ঐকমত্য কমিশনে ছিলেন, তারা কিন্তু বেমালুম সেই প্রসঙ্গটা তারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আজকে জুনায়েদ সাকিব ভাই সংসদে আছেন, তিনি কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে অন্যতম ভোকাল একজন ব্যক্তিত্ব ছিলেন। আজকে তিনি ট্রেজারি বেঞ্চে আছেন, কিন্তু তার পক্ষ থেকে কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তিনি কোনো বক্তব্য তিনি বলছেন না। নুরুল হক নূর সেখানে আছেন, তিনিও কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ভোকাল ছিলেন, কিন্তু তিনিও আজকে সরকারি দলের পক্ষে গিয়ে তিনি আর কোনো কথা বলছেন না। এভাবে ওখানে সালাউদ্দিন ভাই আছেন, তিনিও কিন্তু সংবিধান সংস্কার পরিষদের বিষয়টাতে অ্যাগ্রি করে তারপরেই কিন্তু আমরা সনদের যে সিগনেচার সে অনুষ্ঠানের দিকে আমরা গিয়েছিলাম। সেই সনদ অনুষ্ঠানে সিগনেচার অনুষ্ঠানে যাওয়ার আগেই সালাউদ্দিন ভাই তিনি কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তিনি কিন্তু সেই ঐকমত্য কমিশনের যে আলোচনা সেখানেই তিনি এগ্রিমেন্টে এসেছিলেন, এবং তিনি সেখানেই তিনি বলেছিলেন 5 অক্টোবরে যে গণভোট হবে সে গণভোটের রায়ে জনগণ সার্বভৌম, এবং সেই সার্বভৌম জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে গণভোটের মধ্য দিয়ে, সেই অভিপ্রায় সেই রায় অবশ্যই প্রত্যেক সংসদ সদস্যকে অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে। কিন্তু এখন এসে তারা আসলে 2/3 মেজরিটি পাওয়ার কারণে, যেহেতু 2/3 মেজরিটিতে বাংলাদেশের সংবিধান নিয়ে কাটাছেড়া যাচ্ছেতাইভাবে করা যায়, সেই সুযোগটাই তারা এখন নেওয়ার জন্য তারা এখন এসে তারা আগেকার যে কমিটমেন্টগুলো আছে সেই কমিটমেন্টগুলো থেকে তারা দূরে সরে আসছেন।